মোহাম্মদ ইউনূস বেআইনিভাবে ক্ষমতা দখল করেছেন অভিযোগ করলেন শেখ হাসিনা। আরও অভিযোগ করলেন সংবিধান সংশোধনের জন্য একজন নারী গঠিত অপরাধীকে দায়িত্ব দিয়েছেন। এক ফোন বার্তায় তিনি এই অভিযোগ করেন। বর্তমানে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। মামলার আর কোনো সীমা পরিসীমা নেই। আবার বলছেন সংস্কার করবে, সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী গঠিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর, স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে। মাত্র 10 মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন, যে সংবিধানে ৭৫-এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গে নিয়ে ক্ষতবিক্ষত হয়েছিল। উচ্চ আদালতের রায়ে এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই ৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করি। আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে, আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে। আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার। এই যে ছাত্রছাত্রীগুলিকে ব্যবহার করা, জঙ্গিদের ব্যবহার করা, সন্ত্রাসীদের ব্যবহার করা, এমনকি বস্তি এবং ইসের তাদেরকেও টাকা দিয়ে কাজ করানো, এটা কোন ধরনের কর্মকাণ্ড? এটাই তো বড় প্রশ্ন। সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয়। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, পিপুলস ম্যান্ডেট তার নেই, জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না। যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতিই নাই, কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে, ওই সংবিধানের ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে 5ই আগস্টের পর থেকে, অথচ মোহাম্মদ ইউনূস মৌলবাদীদের দমন না করে তাদের উৎসাহিত করছেন বলে অভিযোগ। চলুন দেখি কি বললেন মোহাম্মদ ইউনূস। ভারতীয় মিডিয়া আমাদের এই পুরো পরিবর্তনটাকে এত বিকৃত করে প্রচার করছে এবং এমন এটাকে সেটা মাইনরিটিদের উপরে আঘাত এটা করছে। তো এই সম্বন্ধে আপনার কি কোনো উদ্বেগ? আমরা সবসময় বলে আসছি যে এটা প্রপাগান্ডা, মিথ্যা জিনিস ইত্যাদি এগুলো বলি, তোমাদের লেখা টেখা বলে দেখাই কি হয়েছে। যখন মোদির সঙ্গে, তখন তো একদম টাটকা অবস্থা। মোদির সঙ্গে যখন কথা হয়েছে, মোদিও বললো যে এখানে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি, আমারে বললো। তা বললো যে হ্যাঁ তুমি বলেছো, এটা সবটা প্রপাগান্ডা, সবটা মিথ্যা প্রচার। বললে কেন? তা বললাম যে এটা দেখতে হলে তুমি তোমার লোকজন, সাংবাদিকদের এখানে পাঠাও, এ তো মুক্ত জায়গা, সাংবাদিকরা আসলে ঢুকো, কোথায় যেতে চায় যা, কেউ তো পাঠাতে দেবে না এখানে। ওরা বলুক এখান থেকে। জার্নালিস্টরা কি এসেছে না আসেই নাই? মানে আমাদের আসেনি, তখন অল্প কয়েকজন হতে এসছে। তারপর পরে তো দেখলাম না ইন্ডিয়ান জার্নালিস্ট আসতে আরম্ভ করলো, কিন্তু নেগেটিভ চেঞ্জ হলো না, নেগেটিভ চেঞ্জ হলো না। এটাই আমাদের দুঃখ আর কি। এখনো ভারতীয় সাংবাদিক আছে, সকালেও ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বললাম। দেখো, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা অত্যন্ত গভীর বন্ধুত্বের সম্পর্ক। এইটা এই সমস্ত করে বেশি দিন টেকানো যাবে না, যেহেতু আমাদের পরস্পরের অবস্থান এমন, আমাদের পরস্পরের ইতিহাস এমন, আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তুমি খুব স্বল্পকালীন সময়ে তোমার কিছু কটুবাক্য বিনিময় করতে পারো, কিন্তু দ্যাট উইল নট ডিফাইন আওয়ার রিলেশনশিপ। কাজে এটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তত ভালো। এবং সেই কারণে ভারতীয় সাংবাদিকদের বলি, অন্য বিদেশি সাংবাদিক, দেশের সাংবাদিক সবাই বলি, আমাদের একটা বড় কাজ শুরু থেকে আমরা বলছিলাম, সার্কটাকে নবজাগরণ করুন, সার্কটাকে জাগিয়ে তোলো। এইটাই হলো আমাদের ভবিষ্যৎ। এটা নিয়ে আমরা শুরু করেছিলাম যাত্রা, এবং সবাই উৎসাহ সহকারে যোগদান করেছিল। কিন্তু এখন মৃতপ্রায় একটা প্রতিষ্ঠান। বলছি কেন? তখন আমাকে ভারতীয় সাংবাদিকরা বললো কারণটা হলো পাকিস্তান। আমি যে একটা দেশের জন্য পুরো একটা ওইটা পছন্দ হলে ওরা বাদ দিয়ে রাখো, তুমি সাসপেন্ডেড রাখো। তো একটা সবাই বৈঠক করো যে এই অংশ সাসপেন্ডেড থাকবে, যদি রাজি হয় আমরা লেটস মুভ। ভারতকে এনকারেজ করছি, আচ্ছা ঠিক আছে, মিটিং করতে চাও না, ঠিক আছে বুঝলাম। এই যে জাতিসংঘে আমরা যাচ্ছি সবাই। মৌলবাদীদের দাপাদাপিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জামাত ছাড়া বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো চরম ক্ষুব্ধ ইউনূসের উপর। অনেকেই বলছেন গৃহযুদ্ধ আসন্ন বাংলাদেশে। সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন।
অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। 5ই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো, এটা সর্বাঙ্গীন সফল হতো, সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো, এতে কোনো সন্দেহ নেই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বানটা জানিয়েছেন, এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ। কেন মনে হয় আপনার? এটা মনে হওয়ার কারণ নাই, এটাই বাস্তব। এই কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন, তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে কল্পনা ছিল, এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি, শ্রদ্ধা জানিয়েছি। একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া চমকিত করে আছেন। এত বড় বীর বাঙালি, তারপরে এত বড় সম্মানিত মানুষ, হাজার বছরে বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি। আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরো অনেক বড় লোক থাকতে পারে, রাজনীতিতে অনেক বড় থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একাই সবকিছু। তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আমরা স্বপ্ন দেখ এটা যে বাস্তব হবে কখনো আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে, আরেকদিকে দুধের নহর বয়ে যাবে, আমরা সবাই বিশ্ব বাঙালি হব, আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ। এইরকম একটা আমাদের একটা নস্টালজি আমাদেরকে কাজ করতো 5 তারিখের আগ পর্যন্ত। এখন উনি কিভাবে ক্ষমতায় এলেন, কিভাবে পেলেন, এটা আমরা কেউ জানি না, উই ডোন্ট নো। উনিও বলেননি, এবং উনি যেই কথাগুলো বলেছেন, ওনার সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না। উনি যেমন প্রথমে বললেন যে আমি 3 দিন পরে আসলাম, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারপরে আমি গ্রহণ করেছি। আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলাসলি এই যে মাস্টার মাইন্ড, এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে 1, 2, 3 সূত্র অনুযায়ী, পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায়, তেমনি ম্যাটিকুলাসলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি, এবং হি ইজ দ্য মাস্টার মাইন্ড। ইট মিনস যে এই যে টোটাল আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল, সুসম্পর্ক ছিল। ইফ উই বিলিভ, এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, ম্যাটিকুলাস। আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না, জাস্ট ওই আগেকার দিনের মানে রাজা মরে গেছেন, তো এখন রানীর সঙ্গে তো প্রথমে বিয়ে দিতে হবে, সিংহাসনে কাউকে বসাতে হবে, এজন্য হাতি ছেড়ে দেওয়া হতো। হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত, এবং সেই লোকে সে সিংহাসনে বসতো। আমরা যে গল্প শুনেছি, তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নে রাজকুমার এসে সেখানে বসেছেন। তো যখনই সেখানে বসেছেন, বসার পরে 48 আওয়ার্স 48 ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন, সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা, সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা, বিশ্ব মানব, ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন, আমেরিকার প্রেসিডেন্ট এটা করেন, উনি বাংলাদেশকে এটা করে ফেলবেন। কিন্তু 48 ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে, তারপরে বিশ্বাস ভাঙতে থাকে। কিন্তু 3.5 মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে? 3.5 মিনিটে মূল্যায়ন করা যায়। আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র, যে আমরা এখনো পর্যন্ত 3.5 মাস পর্যন্ত অপেক্ষা করছি না বুঝার কারণে। একটা জিনিস বুঝার চেষ্টা করেন মতি ভাই, যে বোয়াল মাছ হিসেবে জন্ম নেয়, ওর জন্ম হয় বোয়াল হিসাবে। কোনোদিন আপনার কোনো টাটকেনি মাছ কিংবা পাবদা মাছ একেবারে খুব খেয়ে খুয়ে হঠাৎ করে 6 মাস পরে বোয়াল মাছ হয় না। এই মাছের জন্ম হয় ওইভাবেই। যে মানুষ সফল হয়, সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রোমে দাঁড়ায়, 1 মিনিটের মধ্যে সে সফল হয়ে যায়। যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয়। যে মানুষ সফল হয় সে শুধু ডায়াসে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায়। যে মানুষ যুদ্ধের মাঠে সফল হয় ও চে গুয়েভারা হয়ে যায়। তো এখানে 3.5 মাস তো দূরের কথা, ওনার যদি 350 বছরে দেওয়া হয়, আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন, অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে, মেশিনপত্র আছে, আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে, ওনার যে চিন্তা, মন, মস্তিষ্ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরো 350 বছরও আল্লাহ হায়াত দেন, এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি
350 বছর ধরে ধরে আরো নিচের দিকে যাবে। এই হলো আমার বক্তব্য। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনো পর্যন্ত ভয়ে বলছেন না, হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জা শরম বা যে কোনো কারণে হোক, আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি, অনেক অনেক বেশি সাফারার হয়েছি। ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন, আচ্ছা ঠিক আছে, অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল, এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী, যাদের মোটামুটি সচ্ছল আছে, তারা কথা বলছেন না। কিন্তু দেশের যে যাকে বলা হয়, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা, আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কারণে কি হচ্ছে, তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্পিরিট দরকার, ওটা এখন আর নেই। ফলে উনি যদি আগস্ট মাসের 15 তারিখে, 16 তারিখে, 20 তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং ডেকে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন, এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নেই, আপনাদের ঐক্যমত্য চাই, যেটা বঙ্গবন্ধুর ছিল যে যোগ্যতাটা। কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে, তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে, এইরকম কোনো রাজনৈতিক দল, একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে, ফলে জামাত যদি ইউনূস সাহেবের পক্ষে কোনো কথা বলেন, তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে। ইউনিভার্সিটির ছাত্ররা 71 দেখে নাই। দেখুন, আপনার সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো মুক্তিযুদ্ধের সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2রা মার্চ সে পৃথিবীর শ্রেষ্ঠ আর্মি পাকিস্তানি পাঞ্জাব বেলুচ আর্মির চোখে কলিজার ভিতর থেকে আমরা আমার এই মানচিত্র খচিত লাল সবুজ হলুদের পতাকা আমরা পথ করে উঠিয়ে আমরা ক্যান্টনমেন্ট দখল করার জন্য গিয়েছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধু, উনি বন্দী অবস্থা, তার ছবির নিচে আমরা শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করা হাতে সে ব্রিটিশ কারবাইন নিয়ে 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেই কমান্ডো ট্রেনিং গুলো নিয়ে আমরা ঢাকা শহরে হিট অ্যান্ড রান চোরাগুপ্তা চালিয়ে সে পাঞ্জাব বেলুচ পাঠান আর্মি এবং জামাতে ইসলামীর সেই আলবদর রাজাকারদের উপর আমরা অ্যাটাক করেছি। আজকে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি চলে গেছি আমার ব্যবসায়িক কাজে, কিন্তু আজকে 53 বছর পর আমার মুক্তিযুদ্ধের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে, এই মাঠে যারা বলে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, যারা এই স্লোগানটি দেয় তারা ভুলে গেছে এটা জয় বাংলার দেশ, এটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। এই স্লোগানটা যখন আমরা শুনি, আমার 30 লক্ষ শহীদের আত্মা চিৎকার দেয়। আমার সহযোদ্ধা যে হাতে অস্ত্র নিয়ে মা বাবা ভাই বোন সবকিছু ছেড়েছে, জীবন দিয়েছে, সে আজ তার রক্ত এখনো বাংলার মাটিতে শুকায় নাই। এই নতুন প্রজন্মের ইউনিভার্সিটির ছাত্ররা 71 দেখে নাই। তারা কোটার সাথে মেধা একটা শব্দ এনে আমার জনগণের কাছে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করে চলছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে চলছে। মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার, এগুলি খুব স্পর্শকাতর বিষয়, যাকে বলতে হবে মাথা ঠান্ডা করে বলতে হবে। পাকিস্তানি সেনাপতি নিয়াজি যখন আত্মসমর্পণ করে, সে জানে যদি বাংলার বঙ্গবন্ধুর সৈনিক, বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে আমি অস্ত্র সমর্পণ করে ওরা আমাকে কচু কাটা করে ফেলবে। 9 মাসে আমার মা বোনদের যারা ধরে দিয়েছে জামাত ইসলামীর সেই আলবদর রাজাকার, চোখে কাপড় বেঁধে আমার বোনকে, আমার মাকে নিয়ে পাঞ্জাবি ক্যাম্পে তুলে দিয়েছে, পালাক্রমে ধর্ষণ করেছে। এই ইউনিভার্সিটির নতুন ছাত্রছাত্রীরা কি সেটা ভুলে গিয়েছে? তাদের বাবা নাই, তাদের দাদা নাই, দাদু নাই, তাদের কাছে কি 71 সালের কথা ভুলে গিয়েছে? যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটার মধ্যে 27শে মার্চ পাকিস্তান আর্মি আমাদের উলঙ্গ করে পরীক্ষা করেছে আমি মুসলমান না হিন্দু। হিন্দু যারা ছিল তারা সূরা মুখস্থ করে তাদের জীবন বাঁচিয়েছে। পাকিস্তান মুসলমান হয়ে আমাদের মুসলমানের উপর যে নৃশংস নির্মম অত্যাচার করেছে, আমার নিষ্পাপ শিশুর উপর বাঁশ ঘেরে পাকিস্তানি পতাকা উড়িয়ে বলেছে মাসরি বাঙালি তুম মুজিব কা গদ্দার, তুমকা হামি মার দিয়া। এখনো আমরা বেঁচে আছি। আমার মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, আমার এই ভাই,
আমরা ঘরে বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর নির্দেশে হাতে অস্ত্র দিয়েছিলাম, তার নির্দেশে অস্ত্র জমা দিয়েছিলাম, এখনো বেঁচে আছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা ঢাকা শহরে হামাগুড়ি দিয়েছি। আজকে ছাত্র ভাইরা নেমেছে, জয় বাংলা স্লোগানকে তারা পদানত করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিচ্ছে। জয় বাংলার মাটিতে এই রাজাকারদের অনতি বিলম্বে হিট অ্যান্ড রান, এখনই সময় তাদের স্তব্ধ করে দিয়ে তাদের সবাইকে সেই পাকিস্তানি প্রেতাত্মাদের কাছে পাঠিয়ে দিতে হবে।